আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমি দুই তিনটে স্টোরি বলবো, এটার মধ্য দিয়েই আজকে আলোচনাটা শেষ করব। আশা করি সবাই ভালো আছেন। জনজীবনে অনেক ভোগান্তির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের পলিটিক্যাল সেটেলমেন্টটা এখনো হয় নাই, আমাদের সিকিউরিটি কনসার্নটা এখনো দেশে আসে নাই, সবগুলো স্টাবিলাইজেশনের মধ্য দিয়ে আসে নাই, এবং আমাদের ফুড যে সেফটি সেটাতে আমরা বাজারে গিয়ে, আমি গতকালকে গাজর কিনেছিলাম 180 টাকা করে কেজি। আমরা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। এতগুলো সমস্যার মধ্য দিয়েও যে আমরা এখানে বসে আলোচনা করছি এবং ভবিষ্যতে কিভাবে আমাদের এই যে নগর জীবন, নাগরিক জীবন সুন্দর করে গড়ে তুলব, এটা আমাদের আজকে যারা উদ্যোগ নিয়েছেন এজাজ ভাই এবং তার প্ল্যাটফর্ম, এবং যারা অর্গানাইজার হিসেবে আছেন খুবই ইয়াং, তাদেরকে দেখতে পাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং রেসপেক্টেবল গেস্ট যারা আপনারা শুনছেন এবং আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেরই রাজনৈতিক এবং দীর্ঘ একাডেমিক জায়গা থেকে অনেকেরই অনেক কাজ রয়েছে। তবে আমরা আশা করি তরুণরা যদি আগামী ভবিষ্যতে দেশের দায়িত্ব নেয়, সেই জায়গা থেকে আপনাদের এই কাজগুলো আমরা বাস্তবায়ন করব। সে কথা বলে আমি যেটা শুরু করছি, আমি একদম প্রান্তিক গ্রাম থেকে ঢাকাতে এসেছি, পড়াশোনার জন্য এসেছি। ঢাকা ভার্সিটিতে ছিলাম, হলেই ছিলাম। তো নগর জীবনে কখনো আমি এখনও ঢাকার ভোটার না, আমার একদম আইডি কার্ডে সব কিছু গ্রামে আছে। সেখান থেকে আমি যেটা দেখেছি এবং আরবানাইজেশনের যে প্রবলেমগুলো, যখন আমি হল থেকে চলে গিয়েছি, একদম চানখার পোলে পুরান ঢাকা একজন বক্তব্য রেখেছিলেন, একটা মেসে উঠেছিলাম, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, সব কিছুরই সমস্যা ছিল। এবং আমার অনেক বন্ধুবান্ধব যারা ভার্সিটিতে চান্স পায় নাই বা প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, আমার অনেক বন্ধুবান্ধব ঢাকাতে হলো সিএনজি চালাচ্ছে, তারা রিক্সা চালাচ্ছে, এবং অনেকে মসজিদের হলো ঝাড়ু দিচ্ছে, আবার অনেকে হলো বিসিএস ক্যাডার হয়ে ভালো ভালো অবস্থানে আছে, আবার অনেক রাজনৈতিক। তো বিভিন্ন সেগমেন্ট ক্যাটাগরি যদি করা হয়, এই জায়গাগুলো থেকে নগর জীবনে তারা নতুন করে যে মধ্যবিত্ত জীবনের যে জার্নি, অ্যাটাচমেন্ট করার চেষ্টা চালাচ্ছে। তা আমাদের সামনে হলো একটা স্বপ্ন রয়েছে, যে স্বপ্নের দিকে আমরা ধাবিত হচ্ছি, এবং সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য আমরা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এই স্ট্রাগলটা আপনারাও করছেন, আমরাও করছি, কারণ এখানে যারা আমরা আজকে শ্রোতা মণ্ডলী হিসেবে উপস্থিত হয়েছি, অথবা যারা আজকে লাইভে ভবিষ্যতে এই লাইভটি দেখবেন, আমাদের বেসিক কনসার্নের জায়গায় জাস্ট কিছু এইজ ডিফারেন্ট। অন্য কোনো জায়গায় আমি পার্থক্য পাচ্ছি না, মানে সেম আমি অ্যাফিলিয়েটেড ফিল করছি। মানে যখন আমি শ্রোতা বা স্টেজে যারা আছেন তাদের দিকে তাকায়, কেউ ফেনী থেকে এসেছেন, কেউ পুরান ঢাকা থেকে এসেছেন, বা আমি চাঁদপুর থেকে এসেছি। তো এই জীবনে হলো আমরা অনেকগুলো, এটা স্টুডেন্ট লাইফের পর থেকে হলো এই যে ম্যাথ জীবন, বা এরপরে যখন আমি আমার লাইফের যে সেকেন্ড স্টোরি বিয়ে করলাম, সেখানে হলো আমরা আরবান হাউজিংয়ের যে প্রবলেমসগুলো সেখানে দেখেছিলাম। মানে আমাদের জন্য হলো 2টা বেডরুম হলেই হয়ে যেত, একটাতে আমরা থাকবো অথবা ফ্যামিলি আসলে ওইটাতে। তো এই ফেসিলিটিটা আমি যতটুকু স্টাডি করেছি, কোরিয়া বা অন্যান্য জায়গা, চায়নাতে খুবই সুন্দরভাবে তারা এই আরবানাইজেশনটা করেছে। এটা বাংলাদেশে যারা অ্যাপার্টমেন্ট যে স্টেক হোল্ডার বা বিল্ডিং অ্যাসোসিয়েশনগুলো আছে, রিহ্যাব, তাদের সাথে আমি কথা বলেছিলাম যে আপনাদের এই ফেসিলিটিগুলো নাই কেন। তো তাদেরও অনেকগুলো কথা ছিল, সেগুলো আপনারাও জানেন কেন নাই। এবং বাংলাদেশে যারা একদম নিউলি ম্যারিড কাপল আছে, সেখানে তাদের কি সংস্থাপন বা ব্যবস্থাপনা, যারা এই মধ্যবিত্ত জীবন থেকে আসে, এবং আপনারাও এই লাইফের এই পরিস্থিতির মধ্যে গিয়েছেন। এবং আমি একটা কোম্পানিতে যখন ব্র্যান্ড ম্যানেজার ছিলাম, সেখানেও আমাদের যে ক্যাম্পেইনগুলো আমরা সেট আপ করতাম, তো আমি যেটা রিগাল ফার্নিচারটা আমি দেখতাম, সেখানে হলো যারা ম্যারিড নিউলি কাপল, তাদের জন্য আমরা ক্যাম্পেইন একটা ওপেন করেছিলাম। তো সেখানেও আমি দেখেছিলাম যে তাদের জন্য যে প্রবলেমগুলো, আমরা ফার্নিচার বানাচ্ছি তাদের জন্য একটা বেসিস করে, বাট তাদের হাউজিং যে সিস্টেম সেখানে আসলে কোপ আপ করতেছিল। এবং আবারই হলো অনেক মানুষ আছে যাদের নগর জীবনে 4টা রুম নিয়ে আছে, সেখানে হলো তার হয়তো একটা রুম ইউজ করতেছে বা 2টা রুম ইউজ করতেছে। এবং বড় বড় যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো হচ্ছে, সেখানে 4টা রুম অথবা 3টা রুম, 2টা বা মানে 1 রুমের যে বিল্ডিংগুলো, এগুলো আসলে বাংলাদেশে ওইভাবে নাই। সো সেটেলমেন্টের জায়গা থেকে আমরা যারা নগরে আসি, নগরের অধিবাসী হতে চাচ্ছি, এটা একটা বিগ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আমার যখন বেবি কনসিভ করলো আমার ওয়াইফ, সেখানে আমি দেখতে পেলাম যে আমি খুবই শঙ্কিত হয়ে গেলাম কোন হসপিটালে যাব। বা আমাদের এই নগর জীবনে যারা নারীরা রয়েছেন এবং আমাদের যারা আগত সন্তান রয়েছেন, সেখানে অনেকে উদাহরণ দিয়ে থাকে যে ইসরায়েলের যে নগরের অধিবাসী, সেই অধিবাসীদের যে যারা মাদার আছেন এবং ফিউচার যারা জেনারেশন আসতেছেন, তারা একটা সুন্দর প্রসেসের মধ্য দিয়ে হলো তাদেরকে নেওয়ার ট্রাই করে। তো এই নগর জীবনে আসলে আমাদের যারা ওমেন রয়েছেন এবং যারা মা হচ্ছেন,
আগামীর ফিউচার জেনারেশনে যারা আসতেছেন তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা আপনারা অনেকেই এখানে আমাদের মা বোনরা রয়েছেন, আপনারা এটা ভালো জানেন। এবং আমরা যারা ফ্যামিলি লাইফে গিয়েছি এবং যারা যাব প্রত্যেকে এটার হলো একটা জায়গায় গিয়েছি। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি যে আমি যখন মেসে থাকতাম তো তখন হলো মানে আমার যে মানে যাকে বিয়ে করেছিলাম গার্লফ্রেন্ড হলো নিচে এসে হলো দাঁড়িয়ে থাকতো, পুরান ঢাকায় ঢুকতে পারতো না, তার অনেক প্রবলেম হতো। তো এই বাস্তব পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা নগর জীবনে যাচ্ছি এবং আমরা যারা ইয়াংরা আছি এই পরিস্থিতিগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছি। এখন এখানে হলো আপনাদের যে আলোচনাগুলোতে এসেছে যে ফুটপাত অথবা ওয়াসা যে মিজান ভাই যুদ্ধ করতেছে পানির জন্য, হেলথ সেক্টরে হলো প্রাইভেট হসপিটালগুলো আমরা প্রতিনিয়ত যাচ্ছি। আমি আমার বেবিকে নিয়ে রাতে দৌড়াচ্ছিলাম কোন হসপিটালে যাব। এবং করোনার সময় অথবা এর আগেও ডেঙ্গু আক্রান্ত হয়ে দেখেছিলাম যে পিজিতে যখন আমি গেটে বসেছিলাম একজন মা তার বাচ্চাকে নিয়ে হলো এই হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে দৌড়াচ্ছে, ঢাকা মেডিকেল থেকে ওই মহিলাটা একটু পরে হলো ফিরে এসেছে, বললো যে ওইখানে ভর্তি নিচ্ছে না এইখানে। তো এটা আসলে কোনো জীবন না, মানে ন্যায্য জীবন তো আমরা কিভাবে আশা করব, হয়তো আমাদের আশায় বাঁচিয়ে রেখেছে, কিন্তু বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা কেমন হবে, পলিটিক্যাল বিজনেসগুলো কেমন হবে, তো এগুলা যদি স্বাধীন চিন্তাভাবে পলিটিক্যাল ফাইন্যান্সগুলো আসতে পারে এবং আমাদের বর্তমানে যে মাফিয়াতন্ত্র বা টেন্ডারবাজি বেসড চাঁদাবাজি বেসড যে পলিটিক্যাল ফাইন্যান্সিংগুলো হয়ে থাকে, আমরা নতুনভাবে হলো এগুলো কীভাবে সাজানো যায় চিন্তা করতেছি। হয়তো ওই মানুষগুলা নতুনভাবে নগর জীবন সিটি বেসড বা গ্রাম বেসড পুরো বাংলাদেশকে সাজানোর জন্য নতুনভাবে চিন্তা করবে। এখন তাকে চিন্তা করতে হয় যে এখানে যতগুলো বিল্ডিং আছে ফুটপাথ যদি উঠায় দিয়ে যেমন হলো, আমি একদম আমার ব্যক্তিগত লাইফের একটা স্টোরি শেয়ার করি, মুশতাক ভাই একটু শুনবেন। সেটা হলো আপনার এই যে স্টেডিয়ামটা রয়েছে যেটা হলো বাইতুল মোকাররমের পাশে, তো আমি ওইখানে একদিন গেলাম, তো আসিফকে বললাম যে এখানে যারা ফুটপাথ আছে এখানে এটা ক্লিন কেন করা হচ্ছে না। তো সাথে সাথে আমাকে একজন বলতেছে এটা যদি ক্লিন করা হয় সামনে কিন্তু ভোট পাওয়া যাবে না। সো আসলে এইভাবে যদি ক্যালকুলেশন করে মানে চিন্তা করা হয়, মঞ্জু ভাই যেটা বললেন রাস্তার ফুটপাতে শুয়ে থাকে সব মানুষের জীবন, এগুলো আসলে কোনো জীবন না। তো এই যে নতুন জীবনের নতুন উদ্যোগ 24-এর মধ্য দিয়েও আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে, নতুন জীবন আমরা কিভাবে গঠন করব এজাজ ভাইরা উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই এখানে শরিক হয়েছি এবং কিভাবে এগুলা ইমপ্লিমেন্টেশন করা যায় সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় নাগরিক কমিটি যে কাজগুলো করতেছে আমরা নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাচ্ছি। সেই পলিটিক্যাল সেটেলমেন্টে যারা এই নগর জীবনের ন্যায্য জীবনের বিরোধী, আমরা সেই অংশকে কিভাবে ন্যায্যতার ভিত্তিতে নিয়ে আসতে পারি এবং নতুন একটি বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করছি। এবং কথা শেষ করার আগেই তিনটা কথা বলে নিচ্ছি। বাংলাদেশে পলিটিক্যাল টার্মোয়েলে এখন তিনজন ব্যক্তির কথা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস আর হলো মির্জা ফখরুল। মির্জা ফখরুল হলো আমাদের নগর জীবন থেকে যে আওয়ামী ফ্যাসিস্ট বা নগর জীবনের অনেক কিছু বিষয় থেকে তারা কি উদ্যোগ নিয়েবেন, কোন জায়গা থেকে তারা কাজ করবেন, সেই জায়গা থেকে আমরা কোনো ক্লিয়ার বক্তব্য পাচ্ছি না, কারণ এটা নগর জীবনের সাথে সংশ্লিষ্ট। আমি উত্তরাতে একটা গভর্নমেন্ট অফিসে গিয়েছিলাম, গিয়ে উনি দেখলাম যে চেয়ারের উপরে হেলতেছে এবং বাইরে দেখলাম বিশাল লাইন, ওইখানে টাকা উঠাচ্ছে এবং এটার কোনো সিস্টেমেটিক কোনো কিছু কাজ হচ্ছে না। পরে আমি ভিতরে খোঁজ নিলাম আগের যে সিন্ডিকেটগুলো রয়েছে বা আগের যে ব্যবস্থাগুলো রয়েছে, তো কিছু হলো চেঞ্জ হয়েছে, তবে আগেরটাই হলো এখনো বহাল তবিয়তে আছে। তো এইসব যদি থাকে তাহলে তো আমাদের এই নগর জীবনে নতুন করে যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, যেটা নতুন করে নগর জীবনে আন্দোলনগুলো অনেক বেশি মানে দানা বেঁধেছিল, এগুলো আমরা আসলে এক্সপেকটেশন আমাদের যে জায়গা থেকে অনেক শূন্যতা থেকে যায় এবং অতীতের যে দলগুলো রয়েছে এগুলোর প্রতি আমাদের একটা কোনো শ্রদ্ধাবোধ কাজ করবে না এবং জনগণ নতুনভাবে ভাবার চিন্তা করবে। আর যিনি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস, তাদের সোশ্যাল যে বিজনেস এসএমই নগর জীবনে যারা মধ্যবিত্ত ব্যবসায়ী রয়েছেন, বড় ব্যবসায়ীদের সাথে মধ্যবিত্তদের যে জীবন রয়েছে, এই জায়গা থেকে উনি নোবেল পুরস্কার পেয়েছেন বা তার এই ক্ষেত্রে কাজ আছে। এগুলো কিভাবে উনি এখন ইমপ্লিমেন্টেশনের জায়গা নিয়ে আসতে পারে সেই বিষয়গুলো ওনার কাছে কিভাবে রিচ করানো যায়, পলিটিক্যাল দলগুলোর কাছে কিভাবে রিচ করানো যায় এবং অন্যান্য যারা পার্টিগুলো রয়েছে তাদের কাছে রিচ করানো যায় এবং নগর জীবনে যারা সেবা দিচ্ছেন। আমি গতকালকে একজন ট্রাফিক সার্জনের সাথে কথা বলতেছিলাম, উনি সাতক্ষীরাতে ছিল, হুট করে তাকে ঢাকা নিয়ে আসতেছে, উনি কোনো দিকে কোনো কিছুই চেনে না, তবে তার মধ্যে আমি একটা সততা দেখেছি, তাকে যতটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে সে কোনো টাকাও তোলে না এ পর্যন্ত এবং খুবই সুন্দরভাবে সে 8 ঘন্টা হলো ডিউটি করেছে এবং হলো প্রত্যেকটা জায়গায় কিভাবে সুন্দর করে ডিউটি পালন করা যায়, মানে তার মধ্যে সততা নিষ্ঠাটা দেখেছি। তো পুরো বাংলাদেশে এইভাবে যদি গভর্নমেন্ট অফিসিয়াল
রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, চিন্তক, বুদ্ধিজীবী এবং একাডেমিশিয়ান যারা রয়েছেন এবং ইয়াং জেনারেশন যারা রয়েছেন, সবার মধ্যে যদি আমাদের এই নগর জীবনের ন্যায্যতাকে আমরা নতুনভাবে ছড়িয়ে দিতে পারি, সেই জায়গা থেকে হয়তোবা বাংলাদেশ একটি সুপথে প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।